গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে 9:30, 9:25, 9:30 সময় বেরিয়ে যাব। একদম সেজে গুজে নিয়েছি। আজকে একটা শাড়ি পরেছি, এইটা আমি অনলাইনেই কিনেছি, একজন ইউটিউবে সেল করেন তার থেকে। আর এটা আমার দিদার ব্লাউজ, এটা অনেক পুরনো, দিদা কখনো পরেনি, সবসময় আমাকে দিয়ে দিয়েছে, আমি এটা সব শীতে পরি। আর ওই দেখো বুড়ি, বুড়ি এখানে কাজ করছে। কি বাবুই, ভালো আছো? কি বাবুই, ভালো আছো? কতটা ভালো আছো? প্রচুর। সকাল থেকে বাজার গুছিয়েছে, রান্নাবাটি করেছে। রান্নাবাটি করেছো? না করবো করবে এখন এত শীতে। বাইরের দিকটা দেখবে, বাবারে কি অবস্থা, কুয়াশাচ্ছন্ন, মানে গ্লুমি, এই যে গ্লুমি ওয়েদার। আমাকে ভালো লাগছে। আমি যাচ্ছি হাইকোর্ট। ক্যামেরাটা কেমন ঝাপসা না? এই যে এতক্ষণে কাপড় দিয়ে পরিষ্কার করলে ক্যামেরার লেন্সটা সবচেয়ে সুন্দর হয়। তো চলো, পুরো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পুরোটাই এরকম কাজ করা। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ঘড়ি পরে নিচ্ছি, ঘড়ি পরে টং 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 সোজা হাইকোর্ট। 9:30 বেরোচ্ছি। তার কারণ হচ্ছে, আচ্ছা এই যে শাড়িটা যেটা বলতে দেখিয়েছি ব্যাক ক্যামেরা, ভাইকে ক্যামেরাটা ধরিয়েছি, সুন্দর না শাড়িটা? আর পুরো শাড়িটাতে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে, এই যে চুমকি ফিট করা আছে, তার জন্য দূর থেকে এরকম ঝলসানো লাগে। কি বলে দেখি, চমকালি। ভাই ওদিক থেকে বলছে মুরগি, ঝলসানো মুরগি। না গো, মুরগি লাগে না, মনে হয় পার্টি ওয়্যার, পার্টি ওয়্যার। আমি যাচ্ছি কোর্ট পার্টি করতে, চলো আমার সাথে তোমরাও। চলো এবার বেরিয়ে পড়বো। মোজা টোজা পরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চাদর নেবো। এই যে বুড়ি, ও বুড়ি, ছোট্ট বুড়ি, ছোট্ট বুড়ি, হ্যাঁ, সারাদিন বাড়িতে একা থাকবে, কি করবে কি জানে, কি করবে, কি খাবে? রান্না আছে, রান্না আছে, কি আছে জানা নেই, কি আছে রান্না? ডাল আছে, কালকে কিন্তু না খেয়েছিলে। বলে কিনা আমার পেট খারাপ চপ খেয়ে, তাই আজকে আজকে অন্য কিছু একটা খাবে, সেটা খেয়ে বললো আমার পেট খারাপ। এই তো আমার জীবন, কি আর করা যাবে। তো চলো, টাটা মা। হ্যালো, একদম টাইম মতো পৌঁছে গেছি। তো চলো, শীতের বস্ত্র, বাবা এখানে আরেকটা শাল ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছে। তো চলো ড্রেস করে নেই, ব্যান্ডেড ছড়াছড়ি। আমি আবার আজকাল ইলাস্টিক ব্যান্ডও এসেছে, বাট আমি ওগুলো পরি না, গলায় খুব লাগে। আমি এই ট্রেডিশনালগুলোই পরি। এটা ইলাস্টিকের বেরিয়ে গেছে, এটা হচ্ছে উকিলদের আইডেন্টিফিকেশন। এরপরে পরবো কোট। কোট আমার গাড়িতেই ঝোলে, এই যে। এখনো পার্কিংয়ে অনেক জায়গা আছে, সকাল সকাল তো 10:30 বাজেনি। আমার ম্যাটার তাড়াতাড়ি হবে। আর লাস্টে পরবো গাউন। আমার গাউনে আমার নাম লেখা আছে, এবং এটা আমার প্রথম গাউন, ফার্স্ট দিন থেকে এটা পরছি। এই দেখো, কিন্নরি গজকুমার, কলকাতার দোকান, খুব পপুলার দোকান কলকাতার। আমাদের কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে শুধু এই গাউনটা পরতে হয়। আর দেখো, যথারীতি হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। না, পেয়েছি। এইবার একদম ঠিকঠাক করে নিতে হবে, কেননা অনেক সেগমেন্টস থাকে তো। এই যে চুলটা বাইরে আনবো, তারপরে এই পাউচটা পেছনের দিকে দিতে হবে, এখনো খেয়াল করিনি। এই যে এইবার খেয়াল করলাম, টাকাশ করে পেছনে ফেললাম। চলো এবার একদম ফিটফাট রেডি, লেটস গো। द मोस्ट बिजी मैन है ना रंजीत, और ये है इंटर्न्स दोनों। कैसा लग रहा है इंटर्नशिप करके? ओ हो, क्या बात है। आज क्वाश हो ही गया है फायर, बताओ। हाँ, कैसा लगा? बहुत अच्छा। ঘড়িতে বাজে এখন 1:10। এই সিআর পার্ক এলাম, এখন অফিসের সামনে এসে গেছিলাম 12:30 নাগাদ। বাইরে গাড়িতে বসে মার সাথে গল্প করছিলাম, আর পাশের বাড়িতে মনে হয় কাজ হচ্ছে, তাই জন্য আওয়াজ, কিছু কার্পেন্টারের কাজ হচ্ছে। তো চলো, সেই সবুজ দরজা, অফিস মানেই তো কাজ, কাজ করি এবার। রঞ্জিত ল্যাপটপ চার্জার লাগাচ্ছে, কাজে বসতে হবে।
অফিসের অবস্থা ঠিক এইরকম, এই দিকেও ফাইল, ওই দিকেও ফাইল, সব দিকে ফাইল। তো চলো, ঘড়িতে বাজে 4:40, মানে ওই 4:45, আর বেরিয়ে পড়েছি। ঠান্ডা লাগছে, ভাইকে বলেছি অফিসে যেতে, শালটা আনিনি, সাদা সঙ্গে শালটা পরে আছি। ওটা অ্যাকচুয়ালি মায়ের, বাট আমি ইউজ করি, মা পরে না। তো কোথায় যাচ্ছি? কালী মন্দিরে। অনেক দিন ধরেই বলছি আমার একটা বড় টেনশন মাথার উপর চলছে। তো আজকে সেই টেনশনটা পুরোটা তো যায়নি, পুরোটা যেতে টাইম আছে, কিন্তু যে এমিনেন্ট টেনশন, থ্রেট, ভয়, ওইটা চলে গেছে। তো কী হয়েছে, কী বৃত্তান্ত এক্ষুনি বলতে পারছি না তোমাদেরকে, বাট খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে পুরোটা শেয়ার করব। বাট এইটুকু জেনে রাখো যে যেই টেনশনের কথা বলছিলাম, যে ভীষণ স্ট্রেস, খাওয়া নেই, বা বাড়িতেও মার মুখখানা আজ একদম টেনশনগ্রস্ত ছিল, আজকে বাড়ি গিয়ে দেখবে মাও হাসছে। পুরোটার প্রবলেম হয়নি শেষ, বাট আমার বিশ্বাস আগামী বছর, এবছর হবে না, আগামী বছর সব ঠিক হয়ে যাবে। দেখা যাক। এখন ভগবানের ওপর অগাধ বিশ্বাস আছে, আর আত্মবিশ্বাসও আছে যে এই প্রবলেম থেকে আমি আমার পরিবারকে, আমাকে, নিজেকে ঠিক বাঁচাতে পারবো। আর ভগবান তো আছেন, উনি যা করেন বেস্ট করেন। এই এক্সপিরিয়েন্সেসগুলো আছে বলেই হয়তো আমি আরও দক্ষ উকিল হব আগামী দিনে। দেখা যাক কি হয়। তো চলো, কালী মন্দিরে যাব। মনটা আজকে বেশ শান্তিতে আছে, তো ভাবলাম মাকে একটু পুজো দিয়ে আসি। আর যে কালী মন্দিরে যাব, জিকে মানের কালী মন্দির, তার পেছনে মানে ওই মন্দিরে আমি কি করে প্রথমবার পৌঁছই, সে এক বিশাল গল্প। সেই গল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করব রাস্তায় যেতে যেতে। তো চল। আমি সবসময় মার্কেট 2 এর এই দোকানটা থেকেই ফুলের মালা বা ফুল নিই। যথারীতি আজকেও এসে গেছি, একটুখানি মালা নেব আর একটু মিষ্টি। আজকে নিচ্ছি অন্নপূর্ণা সুইটস থেকে, এটাও মার্কেট 2 এর। কত রকম শীতের মিষ্টি এসছে দেখো। ঠাকুরের জন্য ফুল, মিষ্টি সব নেওয়া হয়ে গেছে। আমি না ঠাকুরের জিনিস নিলে পেছনে রাখি, ড্যাশবোর্ডের সাইডে একটা জায়গা আছে, ওইখানটা রাখি। তো আজকে ফল আর নিলাম না, ফুল আর মিষ্টি নিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, যেতে যেতে বলবো। তো 2015-তে মে মাসে আমি ল পাশ করি গুজরাট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। জুন মাসটা আমি বাড়ি ছিলাম, জুলাই মাসে আমি দিল্লি আসি, এবং একটা সিনিয়রের সাথে কথা বলার ছিল, আমি ওনাকেই জয়েন করি। আর আমি খুব ক্লিয়ার ছিলাম যে আমি ক্রিমিনাল লই প্র্যাকটিস করব। তো ঠিক আছে, উনি ক্রিমিনাল লয়ার হচ্ছেন, আমি নাম নিচ্ছি না, কারণ এটা তো আমার চ্যানেল, আই ডো নট নো ওয়েদার হি উইল লাইক ইট অর নট। উনি একজন সিনিয়র কাউন্সিল, এবং দক্ষ সিনিয়র কাউন্সিল। আমার যে সিনিয়রের সাথে কাজ করার কথা ছিল, ওনার আন্ডারে ট্রেনিং নেওয়ার কথা ছিল। ওনার অফিস হচ্ছে এখনও জিকে মানে, ওনার বাড়িও জিকে মানে। জিকে 1টা হচ্ছে সিআর পার্কের অপোজিটে, আর জিকে 2 হচ্ছে সিআর পার্কের পাশে। আমি তখন অত ভালো হিন্দিও জানতাম না, আর দিল্লির রাস্তা কলকাতার রাস্তার মতো না। যারা যারা কলকাতা থেকে আমার ব্লগ দেখছো এবং দিল্লি ঘুরেছো বা এসেছো বা জানো, তারা জানবে যে এখানে একটু আলাদা। আর এখানের বাস সিস্টেম কলকাতার মতো অত ভালো না। আর বলতেই বলে দিল্লি, এখন কলকাতার অবস্থা হয়তো আনসেফ, কিন্তু এককালে কিন্তু দিল্লি 2012-13-তে প্রচণ্ড আনসেফ ছিল, এখন অনেক বেটার হয়েছে। তো যাকে, আমি তখন থাকতাম, একাই থাকতাম, একটা পিজিতে ছিলাম, এবং ওই পিজিতে আমি দীর্ঘ টানা 2 বছর ছিলাম। তারপরে আমি আমার নিজের ফ্ল্যাট ভাড়া করে অন্য জায়গায় যাই। তো আমি রাস্তা তো অত ভালো চিনতাম না, এবং আমি অনেক কটা পিজি চেঞ্জ করেছিলাম প্রথমেই 6 মাসেই, 10 দিন এখানে, তারপরে 1 মাস এখানে, 1 মাস 1 মাস করে আমি চেঞ্জ করেছিলাম। তো এবারে একদিন আমি রাস্তা চিনতে পারছি না, পিজি কোথায়, পিজি থেকে অফিস কেরম করে যাব, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। মানে আমি ভীষণ, মানে হয় না, মানে হতাশ, দুঃখ, রাগ বলবো না, দুঃখ, যে আমি ফ্রাস্ট্রেটেড বাংলাটা কি আমি ঠিক বলতে পারবো না, এত ভালো বাংলা তো আমার না। বাবা, পাশে এত বড় গাড়ি, যাক, এর পেছন পেছন যাচ্ছি। তো হ্যাঁ, তো আমি ফ্রাস্ট্রেটেড, দুঃখিত যে আমি কিছু চিনতে পারছি না, আমি কি করব, কোথায় যাব। আর তখনকার টাইমে 2015 গুগল ম্যাপসও কিন্তু ছিল না, এখন যেটা গুগল ম্যাপ চালিয়ে এদিক ওদিক বেরিয়ে যায়, তখন ছিল না। তো জিকে 1-এই আমি থাকতাম। তখন আমি যে পিজিটাতে থাকতাম, সেই পিজিটা এন ব্লকে ছিল। পরবর্তীকালে আমি এস ব্লকের একটা পিজিতে 2 বছর ছিলাম। তো এন ব্লকের পিজি থেকে বেরিয়ে, কারণ
আমি আমার হাতে অত টাকাও ছিল না যে আমি কমিউট নেব, আর দিল্লিতে সবসময় কলকাতার চেয়ে অনেক বেশি দামি শহর এটা, তো সেরকম রিক্সাও পাচ্ছিলাম না। অটো এখানে কলকাতার ট্যাক্সি মানে হচ্ছে দিল্লির অটো, ওরম ভাবেই কাজ করে, অটো প্রাইভেটই যায়। তো ওরাও অনেক টাকা চাইছিল, আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব, কি বলবো, কেরম করে করব। আর দেখবে অচেনা শহরে তুমি যদি জায়গাটা না চেনো তাহলে তোমার থেকে একটু বেশি চায় টাকা। আর সদ্য কলেজ থেকে পাশ করেছি, তখন আমার বয়স কত, 23। তো আমি রাস্তায় এরকম পেভমেন্টে ফুটপাতে আর কি একটা জায়গায় বসে, দোকানে বাস স্ট্যান্ড ছিল, ওখানে বসে আমি কাঁদছিলাম। লিটারালি চোখ দিয়ে ঝরঝর করে কান্না পড়ছিল যে আমাকে কোথায় রেখে দিয়েছে। মাকে আমি ফোন করে কি বলবো, মাও টেনশন করবে, এইটাই সবসময় মাথায় ছিল যে মা টেনশন করবে, মাকে বলা যাবে কিনা। তো সেই কারণ কেন সেটা অন্য আরেকদিন বলবো। তো ঠিক আছে, কাঁদছিলাম দূর থেকে, তখন সন্ধ্যের টাইম ছিল, কত হবে 6টা-7টা হবে, আর গরমকাল, জুলাই মাস তো এখানে যথেষ্ট গরম থাকে, হ্যাঁ 7টা হবে। দূর থেকে আমি না ঘন্টার আওয়াজ শুনতে পাই। আমি অ্যাজ আই সে দিস এখন আই এম ওভারওয়েলমড এবং আমার গলাটা বেশ ভারী হয়ে আসছে। তো দূর থেকে ঘন্টার আওয়াজ শুনতে পাই। আমি ওই ঘন্টার আওয়াজ কানে ফলো করে 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 বেশ খানিকটা, প্রায় 1-1.5 কিলোমিটার মতো হেঁটে ভেতরে গেছি, কোনো একটা কলোনির ভেতরে। তখন আমি জানতাম না কোথায় কি। তো যখন গেছি তখন দেখছি একটা গুরুদ্বারা আছে। গুরুদ্বারা থেকে আওয়াজ আসছে না, আরো দূর থেকে আসছে। তো আমি গুরুদ্বারা ক্রস করলাম, দেখি একটা মন্দির। আমি সেদিনকে ওই মন্দিরটায় দেখে পৃথিবীতে বোধহয় ওরকম খুশি আমি খুব কম হয়েছি। মানে ওই রকম খুশি বোধহয় আর কোনো কিছু আমাকে দেয়নি। কারণ একটা মেয়ে 23 বছর দিল্লির মতো শহরে একা, বুঝতে পারছে না কোথায় যাবে, কি করবে। আর প্রথম দিন লিটিগেশন এমন একটা ফিল্ড, যারা যারা উকিল, বাড়িতে উকিল আছে বা ওকালতির পড়াশোনা করেছো জানবে, বা ফ্যামিলিতে কেউ থাকলে জানবে, ওকালতি প্রথম দিন কিন্তু তোমাকে কিছু দেয় না। দীর্ঘদিন প্র্যাকটিস করার পর, দক্ষতা আসার পর তবে এই প্রফেশনটা তোমাকে রিটার্ন দেয়। এবং সিনিয়ররা যে জুনিয়রকে সবসময় প্রথম মাসেই টাকা দিয়ে দেয় এটা কিন্তু না, দিল্লিতেও না। তো আমি দেখে সেই মন্দিরটা, সেই দিন বোধহয় আমার জীবনের ওই মুহূর্তটা বোধহয় আজও আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্তর মধ্যে একটা হবে। আমি দেখে মন্দিরে গেছি, দেখেছি মা কালীকে, খুব সুন্দর মায়ের মূর্তিটা, ছোট্টকুনি মা কালী। মন্দিরটার নাম জিকেওয়ান দুর্গাবাড়ি। আর মা কালীর মূর্তি আছে ওখানে, মন্দির আছে, শিব ঠাকুরের বড় মন্দির আছে, লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির আছে। এই মানে ওই কমপ্লেক্সের ভেতরে এত কটা মন্দির আছে দুর্গাবাড়ির ভেতরে। সেই দিন থেকে আজ অব্দি আমি যখনই কোনো প্রবলেমে পড়েছি, কোনো খুশি হয়েছি, যাই হয়েছি, ওই মা কালী হচ্ছে আমার কাছে ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমার প্রবলেম হলেও কালীমাকে বলি যে মা আমার এটা হয়েছে, তুমি দেখো কি করবে, আমার এটা চাই। খুশি হলেও আমি ঠাকুরের কাছে যাই যে ঠাকুর আমার এইটা প্রবলেম হয়েছে, তুমি তার এইটা সলিউশন দিয়ে দিয়েছো, আজকে আমি তাই তোমার সাথে দেখা করতে এসেছি, কারণ তুমি আমাকে এনেছো। যাই হয় পৃথিবীতে একটা পাতাও যদি নড়ে সেটাও ভগবানের ইচ্ছে। যে ভগবানই তোমরা বিশ্বাস করো, যে যেটা বিশ্বাস করে, আলটিমেট ফোর্স, ভগবান মানে তো একটা ফোর্স, ডিভাইন ফোর্স। তো এই বছর দীর্ঘ 10-15 বছর বাদে আমি দীপান্বিত অমাবস্যা মানে কালী পুজোতে পুজো দিতে পারিনি। আর আমি এই মন্দিরেই আসি পুজো দিতে। নয়ডা থেকেও আমি কিন্তু রাত 12টা হোক 1টা হোক এই মন্দিরে আসি এবং ভোর 4টের সময় ফেরত যাই। তো তাই জন্য তো কালী পুজো থেকে এখন অবধি আমি যাওয়াই হয়নি, কিছু না কিছু একটা লেগেই ছিল। তারপরে গত 5 ডিসেম্বর এমন একটা খবর এসছিল, হিলে গেছিলাম পুরো। ঠিক 2 সপ্তাহ, 5 ডিসেম্বর থেকে 1 সপ্তাহ যত হয়, আজকে 19 ডিসেম্বর। 19 ডিসেম্বরে ভগবান আমার প্রবলেমটার একটা মোটামুটি সলিউশন দিয়েছে। বাকিটা আগামী বছর আমার বিশ্বাস ভগবান এটাও পুরোপুরি সলভ করবে। কারণ আমি বিশ্বাস করি আমরা যদি কোনো খারাপ কাজ না করি, আর আমরা যদি সচেতন থাকি যে আমি জেনে শুনে কোনো খারাপ কাজ করব না, কাউকে আমি দুঃখ দেব না, ঠকাবো না, তাহলে আমাদের জীবনে যদি প্রবলেম আসেও ভগবান ঠিক তার নিবারণ করবেন। এইটুকু বিশ্বাস আমার ভগবান। আমার ভগবানের আজকে ভগবান যদি না থাকতেন তাহলে আমি এখানে গাড়ি চালাতাম না। তারও এক ব্যাখ্যা, মানে একটা ইতিহাস আছে, সেসবও পরে বলবো। আমাকে দেখে বোঝা যায় না সেটা, তো আমি এখন পরে বলবো সেইটা। তো এইটুকু আমি বলতে, আর আমি তারা আমাকে ভীষণ মানি, মানে
উনি যে আমার জীবনে কি, উনি আছেন বলেই বোধহয় আমি বেঁচে আছি। মানে ভগবানরাই চেয়েছেন আমি বেঁচে থাকি, জীবনের এই দিনটা দেখি, তার জন্যই আমি বেঁচে আছি। তো এইটা হচ্ছে দুর্গাবাড়ি কালী মন্দিরের মাহাত্ম্য আমার জীবনে। তো ভাবলাম যাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করি জীবনের ছোট ছোট জিনিস। আগে তো ব্লগ করতাম না, এখন যখন করি ভাবলাম তোমাদেরও নিশ্চয়ই শুনে মনে হবে যে এরম কোনো মন্দির আছে বা এরম কোনো জায়গা আছে যেখানে গেলে তোমরা অত্যন্ত শক্তি পাও, এবং যখন কাজটা জয় করো আমাদের তো থ্যাংক ইউ বলা উচিত ভগবানকে, যে ভগবান তুমি আমাদের মানসিক শক্তিটা দিয়েছিলে এটা সহ্য করার জন্য, এই যুদ্ধটা জয় করার জন্য, তাই না? চলো অলমোস্ট এসে গেছি, এবার যাওয়া যাক মায়ের কাছে। দুর্গাবাড়িতে কিন্তু দুর্গাপূজা বেশ বড় করেই হয়, আর সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, নানান পুজোও হয়। কি সুন্দর না মন্দির প্রাঙ্গণটা, আর এইখানে ঠাকুরমশাই বসে গেছেন মাকে পুজো দিতে। কি যে ভালো লাগছে কি বলবো, অপূর্ব একটা ফিলিং আসছে জানো। মাকে মালাটা পরানোর পর কি অপূর্ব লাগছে তাই না? খুব সুন্দর পুজো দিলাম। এই তো এখন যাব অফিসে, এখন বাজে 5:30। তো চলো যাই অফিসে। মনটাও খুব খুশি হচ্ছে, অনেক দিন বাদে এই কালিমার সাথে আবার দেখা করতে এলাম। উনি যখন ডাকবে তখনই তো আসতে পারবো, ওনার ইচ্ছের বিরুদ্ধে থোড়ি না এসে দেখা করা যায় ওনার সাথে। তো এবার যে দীপান্বিতা তো আমার সাথে আসতে পারেনি, মনটা খুব খারাপ ছিল, কিন্তু আজকে এসে সে অনেকটা খারাপ লাগা থেকে সরে এসছে। মনে হচ্ছে না আবার ঠাকুরের সাথে আমার দেখা হলো। তো চলো এখন ট্রাফিক ঠেলতে ঠেলতে অফিস। टेंशन आ गई। मेरे हस्बैंड आए, मैं अपने हस्बैंड के साथ अपनी रंजीत तुम वकील बन चुके हो ना? हाँ नहीं 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 तो बन जाओ ना रंजीत। नहीं अरे सर जीने नहीं देंगे, रात 11:30 बजे रात अच्छा ठीक है भाई मत बनो। रंजीत सबसे ज्यादा काम कौन करता है इस ऑफिस का? नहीं रंजीत तुम हाँ गाड़ी में डाल दो। कांधे बैग নিয়ে নিয়েছি, আর ওই যে রঞ্জিত ফাইল নিয়ে আসছে। চলো চলতে हैं। আচ্ছা ঠিক আছে, পুরো একটা 360 ডিগ্রি ঘুরে ফেললাম। বাইরে যা ঠান্ডা হবে না, ঘড়িতে কটা বাজে? 9:10। ওই 9:10ই বেরোই। চলো জম্পেশ ঠান্ডা। আজকে ভেবেছিলাম সকালে একটা বড় কোট নিয়ে আসবো, দেখি কালকে নিয়ে আসবো। অনেক কটা আছে, দেখি কালকে কোনটা নেই। যেটা বার করবো সেটা কয়েকদিন পরবো, তারপরে আমি ধুতে দিই। চলো 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 চলো। ওরে বাবা, হঠাৎ মনে হলো বৃষ্টি পড়ছে কিনা। না, হিমাচলে বরফ পড়লে এখানে বৃষ্টি পড়ে। মারাত্মক ঠান্ডা। ঠকঠক করে কাঁপার মতো ঠান্ডা আছে। বাবারে, এই লাইটটা বেশ ভালো। চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। কি ঠান্ডা পড়েছে দেখো, চতুর্দিক এরকম কুয়াশাচ্ছন্ন। আজকে অনেকদিন বাদে বাইরে জায়গা পেয়েছি তো লাগিয়ে দিয়েছি। কাল সকাল সকাল তো আবার বেরোতে হবে, আবার কালকে কোর্ট আছে। বাবারে হেব্বি ঠান্ডা, 8-9 ডিগ্রি তো হবেই হবে। চতুর্দিকটা এরকম গ্লুমি, দেখো পেছন দিকের আকাশটা। এই যে দিল্লিতে তো জব্বর ঠান্ডা পড়ে, কলকাতার চেয়ে অনেক 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 বেশি পড়ে। আমি তো এককালে কলকাতা থাকতাম। উড়ি বাবারি, চলো বাড়ি যাই। এই দেখো একদম শার্প 10টায় বাড়ি ঢুকেছি। আর আজকে যে প্রসাদ বলছি, আজকে যে ঠাকুরকে পুজো দিয়েছি ওটা মার হাতে এনে প্রসাদটা দিলাম, তাই তো বুড়ি? আগে বলো, আজকে তুমি রিলিভড কিছুটা নাকি না? কিছুটা তোমার প্রবলেম সলভ হয়েছে কিছু? কিছু আরে যেটা একদম এমিনেন্ট প্রবলেম ছিল ওটা তো সলভ হয়েছে, পেরেছি তো করতে। হ্যাঁ, উকিল হিসেবে ভালো। তাও উকিলের কথা শোনে না, শোনো সময় থাকতে শোনে না, অসময়ে শোনে। হ্যাঁ, এই তুমি বলেছিলে তোমার প্রবলেম সলভ হলে তুমি চুমু খাবে, খাও। পুরো সলভ। এই, মা গো, ভাই দেখ। না দেখ না মা, পুরো সলভ। তারপর দেখি ওদের কাছ থেকে আবার কি হয়ে গেল। মাসি যেমন বললো যে দেখ বাবা আবার নিয়ে কি করে চিন্তা করতে হবে। বেস্ট ফ্রেন্ডের কথা, মা তো এক গুচ্ছ বেস্ট ফ্রেন্ড। মার বেস্টেস্ট বেস্ট ফ্রেন্ড হচ্ছে টিঙ্কু মাসি, রঞ্জনা মাসিও বেস্ট ফ্রেন্ড, তাই না মা? সবাই বেস্ট ফ্রেন্ড। তো চলো, মারাত্মক ঠান্ডা, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে এসে বকবক করবো।
এমন ঠান্ডা লাগছে আজকে, সব পরে নিয়েছি, কম্বল নাইটি, মা মেয়ে দুজনেই পরে আছে। এই যে মা, মোজাও পরে নিয়েছি। জেনারেলি আমি ফ্রেশ হয়ে এসে পরি না, আমি যখন খেয়ে দিয়ে উঠে বিছানায় যাই তখন মোজাটা পরি, বাট আজকে পারছি না, ঠকঠক করে কাঁপছি। আর এই দেখো ঘড়িতে বাজে 11:15, মানে এটাই হচ্ছে আমার ইউজুয়াল লাইফস্টাইল। আজকে একেবারে গরম গরম খাবার রোজই থাকে এই ঠান্ডায়। আমি জেনারেলি গরম খাবার খাই না গরমকালে, বাট দিল্লির ঠান্ডায় গরম ছাড়া উপায় নেই। সব ইয়াম ইয়াম খাবার আছে, একই তরকারিতে 2 রকমের জিনিস, কি বক্তব্য, কি আর বলি। আমার ভাই হাঁসের ডিম খায় না, ও লাস্ট হাঁসের ডিম বোধহয় স্কুলে থাকতে খেয়েছে, তাই না? ওর হাঁসের ডিমে গন্ধ লাগে। ও খায় পোলট্রির ডিম, নর্মাল যেটা ফার্মের ডিম হয় ওটা। আর আমি আর মা খাই হাঁসের ডিম, ব্যাপক লাগে শীতকালে, এমনি সময় খাই না। কি ঠিক আছে নিয়ে আসবো। আমার তো টেলারের কাছেও যাওয়ার আছে, জামা কাপড় দেওয়ার আছে। তারপরে ব্লাউজটার কাপড়, সাদা কাপড় নেই ঘরে, আই থিঙ্ক সো। চেক করো কালকে, সময় থাকতে, মানে কোনো আর্জেন্সি নেই। কেউ নেই, ওনাকে ডাকতে হবে, উনি কাজ করছেন, উনি বড় ব্যস্ত। আমার মা ইশারা করে জিজ্ঞেস করছে ভাইয়ের কথা। ব্যস্ত মানুষ বাবা, ব্যস্ত মানুষের কাছে মাকে পাঠাবো। ওই দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কই যাও? ওই দেখো আস্তে আস্তে গেল, দেখো এইটুকু, ওই দেখেই চলে আসে। ভাইকে বলার মতো কাউকে অত, বাবা ও একেবারে রাজশাসন, রাজদণ্ড হাতে নিয়ে ঘুরে বেড়ায় ও, সবাইকে সিধা বানিয়ে দেবে ও। না, আমার ভাই হচ্ছে নো ননসেন্স পারসন একেবারে। তো চলো কি কি আজকের রাতের গরম গরম ডিনারে আছে তোমাদের সাথেও শেয়ার করি। সুন্দর বাসমতি চালের সাদা ভাত, কোকেন পয়জন, এখানে অনেকটা কোকেন আছে, কাঁচা লঙ্কা, পেঁপে আলুর একটু তরকারি, আর এই দেখো একই তরকারিতে 2 রকমের ডিম। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ভাইয়ের পোলট্রির ডিম। আর এই যে কি হয়েছে, দুপুরে কি খেয়েছো? দুপুরে ভাই হাওয়া, কিচ্ছু খাইনি মা। আর এই যেটা হচ্ছে হাঁসের ডিম মামের। আর আমি একটু আগে বললাম না গরম গরম ডিনার, ভাই তখনই ধরিয়ে দিল ঠান্ডা খাবার কি নেই, চাটনিটা তো ঠান্ডাই হয়। আমার মা এটাতে কি কি ঢালে, টমেটো তো ঢালবেই, তাছাড়া খেজুর, আমসত্ত্ব, এই যে খেজুর, সব দিয়ে জম্পেশ করে বানায় চাটনিটা। তো চলো গরম ডিনার এনজয় করি। আমি ফ্যামিলির সাথে গরম গরম ডিনার এনজয় করি শীতের কনকনে ঠান্ডা রাতে। আর তোমরাও সবাই খুব ভালো থেকো। কলকাতায় তো ঠান্ডা পড়ছে, বাট দিল্লির তুলনায় কমই হবে। বাট যাকগে, কয়েক মাসই ঠান্ডা আসে, ঠান্ডা এনজয় করা আমাদের সবার উচিত। এক একটা সিজনের মাহাত্ম্যই তাই, যে সব কিছু এনজয় করলে তবেই তো ফুলফিলিং লাইফ হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিন, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই নিজেদের শরীরের খুব ভালো খেয়াল রাখবে, নিজের মনের যত্ন নেবে, আর হ্যাপি থাকার জন্য যা যা করার সেটা করবে। চলো আজকে এতটাই, বাই।